বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছর পর নিজ মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক দলের নেতার ফিরে আসা নয়, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত। বিশেষ করে ভারতের কন্ট্রোলার মহলে তারেক রহমানের এই ফিরে আসা নিয়ে যে চুলচেরা বিশ্লেষণ চলছে তা এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রধান আলোচনার বিষয়। গত ১.৫ দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে ভারত যে একমুখী নীতি অনুসরণ করে এসেছে, তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন সেই সমীকরণকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে যে টানাপোড়েন শুরু হয়েছে তা বর্তমানে এক চরম তিক্ততার পর্যায়ে পৌঁছেছে। নয়াদিল্লির বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ ছিল যে তারা বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখার চেয়ে আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষাকেই বেশি গুরুত্ব দিয়েছে। ভারতের এই একপাক্ষিক নীতির কারণে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে তীব্র ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় ভারতের অবস্থান এবং পরবর্তীতে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়া এই ক্ষোভকে আরও উস্কে দিয়েছে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে সাম্প্রতিক এক প্রতিবেদনে তারেক রহমানের দেশে ফেরাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে ভারত বিএনপিকে একটি উদার ও গণতান্ত্রিক বিকল্প হিসেবে বিবেচনা করতে শুরু করেছে। দীর্ঘ সময় ধরে ভারতে যে বিএনপিকে নেতিবাচক দৃষ্টিতে দেখে আসছিল, সেই অবস্থানে এখন বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এর প্রধান কারণ হতে পারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক শূন্যতা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর দেশে বিএনপি এখন সবচেয়ে বড় এবং সুসংগঠিত রাজনৈতিক শক্তি। ফলে পরবর্তীতে বাস্তবতায় ভারতের সামনে বিএনপির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া দ্বিতীয় কোনো কার্যকর বিকল্প নেই। আরে বেটা, তোর যদি সাহস থাকে যে বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। তারেক রহমানের এই প্রত্যাবর্তনের পেছনে রয়েছে এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। ২০১৩ সালের ১২ই ফেব্রুয়ারি নরসিংদীর এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত কড়া ভাষায় তারেক রহমানকে দেশে ফেরার চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তারেক রহমানের যদি সাহস থাকে তবে যেন বাংলাদেশে ফিরে আসে। শেখ হাসিনার সেই অহংকার আজ ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আজ শেখ হাসিনা নিজেই দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে অবস্থান করছেন, আর তারেক রহমান পা রেখেছেন বাংলাদেশের মাটিতে। রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফিট জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তাকে স্বাগত জানাতে যে লাখো মানুষের ঢল নেমেছিল তা বলে দেয় বাংলাদেশের সাধারণ মানুষ তারেক রহমানের নেতৃত্বের উপর কতটা আস্থাশীল। ভারতীয়দের উদ্বেগের একটি বড় কারণ বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর ক্রমবর্ধমান সক্রিয়তা। ইন্ডিয়া টুডে রিপোর্টে বলা হয়েছে, জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো এখন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। শেখ হাসিনা সরকারের সময় ভারতের প্রত্যক্ষ সমর্থনে এই দলগুলোকে কঠোরভাবে দমন করা হয়েছিল। ভারত মনে করে এই দলগুলো তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এমন পরিস্থিতিতে তারা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে একটি বাফার বা মধ্যপন্থী শক্তি হিসেবে দেখতে চাইছে। দিল্লি আশা করছে তারেক রহমানের ফিরে আসা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আরও সংগঠিত করবে, যা পরোক্ষভাবে চরমপন্থী শক্তিগুলোকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও ভারত এখন বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করছে। খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশ যেভাবে ভারত, চীন এবং পাকিস্তানের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিল, ভারত এখন সেই মডেলটিকেই নিরাপদ মনে করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়ার যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে ভারত যথেষ্ট উদ্বিগ্ন। ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, তারা আশা করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতা এলে চীন ও ভারতের মধ্যে একটি কূটনৈতিক ভারসাম্য বজায় থাকবে। তবে একই সঙ্গে তারা পাকিস্তান ঘেঁষা কোনো নীতিকে সরাসরি হুমকি হিসেবে দেখে, যা তারেক রহমানের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ।
তারেক রহমান দেশে ফিরে এসেই তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা স্পষ্ট করেছেন। তিনি আবেগপ্রবণ হয়ে দেশের মাটি স্পর্শ করে দীর্ঘ 17 বছরের বিচ্ছেদের অবসান ঘটান। তিনি তার সংক্ষিপ্ত ভাষণে বলেছেন, এই দেশের মানুষের জন্য, এই দেশের উন্নয়নের জন্য আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই পরিকল্পনা বাস্তবায়নে তিনি দেশের প্রতিটি গণতান্ত্রিক শক্তির সহযোগিতা চান। তারেক রহমানের এই প্ল্যান কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের একটি রূপরেখা। তিনি ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই ক্ষেত্রে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণের কথা উল্লেখ করেছেন। তারেক রহমানের রাজনৈতিক দর্শনে এখন আগের চেয়ে অনেক বেশি পরিপক্কতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি বারবার শান্তি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। তার ভাষণে তিনি 3 বার উচ্চারণ করেছেন, আমরা দেশে শান্তি চাই। যে কোনো ধরনের উস্কানির মুখে নেতাকর্মীদের ধৈর্য ধরার এবং শান্ত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এটি দিল্লির জন্য একটি বার্তা। বিএনপি কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। তারেক রহমান শহীদ ওসমান হাদির স্বপ্নের গণতন্ত্র বাস্তবায়নের কথা বলে দেশের সাধারণ মানুষের সেন্টিমেন্টকে ধারণ করেছেন। তার এই শান্ত ও দৃঢ় অবস্থান আন্তর্জাতিক মহলে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কাছেও ইতিবাচক বার্তা পৌঁছাচ্ছে। তারেক রহমানের এই ফিরে আসা কেবল রাজনৈতিক নয়, ব্যক্তিগতভাবেও অত্যন্ত আবেগঘন। দেশে ফেরার পরপরই তিনি তার অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে ছুটে যান। গত 17 বছর ধরে এই পরিবারটির ওপর যে অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। একজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে হওয়া সত্ত্বেও তারেক রহমানের কথা বলার উপর বছরের পর বছর নিষেধাজ্ঞা বহাল ছিল। রাষ্ট্রীয় প্রতিটি যন্ত্র ব্যবহার করে তাকে হেয় করার চেষ্টা করা হয়েছে, কিন্তু শত বাধা এবং প্রশাসনিক ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি বিজয়ী বেশে ফিরে এসেছেন। তারই ফিরে আসা বাংলাদেশের মানুষের কাছে ফেসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের প্রতীক। তারেক রহমানের এই প্রত্যাবর্তন ভারতের জন্য একটি বড় শিক্ষণীয় বিষয়। দিল্লি যারা চালায় তারা এখন বুঝবে, বাংলাদেশের রাজনীতিতে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা দলকে অন্ধভাবে সমর্থন করার নীতি দীর্ঘমেয়াদে ব্যর্থ হতে বাধ্য। বাংলাদেশের জনগণের ইচ্ছাকে অবজ্ঞা করে যে শাসন ব্যবস্থা ভারত টিকিয়ে রাখতে চেয়েছিল তা প্রায় ধ্বংস। এখন ভারতের সামনে একমাত্র পথ হল তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বাস্তবতাকে মেনে নেওয়া এবং সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করা। বাংলাদেশের মানুষ আজ এক নতুন দিগন্তের অপেক্ষায়, যেখানে দেশের সিদ্ধান্ত দেশেই হবে এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোস করা হবে না।